মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন দলের সেই পোস্ট যে পোস্টটা না থাকলে বাকি সব আলোগুলো নিভে যায়। তাই ওনারা ঠিকই বলেন একটাই পোস্ট, বাকি সব ল্যাব পোস্ট। মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে একটি সংস্কার, যে সংস্কারটা আমার বুঝতে দেরি হয়েছে, হয়তো সেই সংস্কার হয়তো আমার কুসংস্কার পরিণত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে রাজনীতি করতে এসে আমি যা যা বিসর্জন দিয়ে এসেছি, আমি যা যা ছেড়ে এসেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কোনো রাগ নয়, কোনো ক্ষোভ নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাগটা কার উপর? আমি একটা রাজনীতি করতে এসেছি, আমি কারো গ্রান্টেড লেবার নই। খুব স্বাভাবিকভাবে আমি চাইবো যে আমার যে কাজ, সেই কাজকে মর্যাদা দেওয়া হোক। সেই কার্যকরী কমিটিতে আমি দেখেছি শ্রীরামপুর ভট্টাচার্যের নাম। শ্রীরামপুর ভট্টাচার্যকে আসলে দেখেছেন কোনোদিন? মমতা বন্দ্যোপাধ্যায়ের চমকাও এরপরে একটি কর্মসূচিতেও দেখেছেন? দেখেননি তো? তাহলে কোন কম্পালশনে সুদীপ রাহা সেখান থেকে বাদ যান? মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো অনেক বড় রাজনীতিক, কিন্তু সবচেয়ে আক্ষেপ করে আপনাদের বলি, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষ চিনতে পারলেন। আমরা তো প্রথম দিন থেকে বলে এসেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্য উপদেষ্টা হিসেবে কাজ। সামনেই 28শে অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, আর তাই নিয়েই একেবারে এখন রাজ্য রাজনীতি জমজমাট। তার কারণ 4 মের পর রাজ্যে পালাবদলের পর একেবারে আড়াআড়ি ভাবে বিভক্ত হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে এক দল এবং অন্য শিবির তৈরি হয়ে গেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। অর্থাৎ দু দলে দুজন ছাত্র রাজ্য সভাপতি, একদিকে প্রিয়াঙ্কা অধিকারী, অন্যদিকে সুদীপ রাহা। আজকে আমরা সুদীপ রাহার মুখোমুখি। সামনে 28শে অগস্ট, প্রথমেই শুরু করলাম বলে কি হতে চলেছে এবং এই দড়ি কষাকষিটায় বা কত দূর। কারণ ইতিমধ্যেই মেয়র রোডে যে এত বছর তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন হয়ে এসছে, এবছর সেই জায়গা নিয়ে একেবারে দড়ি টানাটানি যেরকম চলছে, যে কোন শিবির সেই জায়গার ভাগ পাবে, অর্থাৎ কোন দল সেখানে করবে। অন্যদিকে কে আসল তৃণমূল, অর্থাৎ কোন জন আসল তৃণমূলের রাজ্য সভাপতি। আমি প্রথমেই সুদীপের কাছে প্রশ্ন রাখবো যে হচ্ছে আসল এবং নকল, মানে এটা কি তুমি বিশ্বাস, তুমি কি সত্যি আসল তৃণমূলের রাজ্য সভাপতি? না, আসল নকলের তো কোনো বিষয় নেই। তৃণমূল কংগ্রেস একটা দল, দল কখনো একা কিছুতে তৈরি হয় না। দল মানে আমরা সবাই, তা সেই সবাইয়ের ডিসিশন যেটা হয়েছে। আপনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম বললেন না, শুনলাম। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তো একা সিদ্ধান্ত নেননি যে উনি বিরোধী দলনেতা হবেন। হ্যাঁ, বাট আড়াআড়িভাবে বিভক্ত হয়ে গেছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় শিবির, একদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা শিবির চলছে, যার দিকে তোমরাও রয়েছে এবং তুমি সেই দিকের তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসে একটা কমিটি বদল হয়েছে। তৃণমূল কংগ্রেসে একটা কমিটি বদল হয়েছে। আমরা তো প্রথম দিন থেকে বলে এসেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্য উপদেষ্টা হিসেবে কাজ। আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছেড়ে দিচ্ছি এরকম নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত নিন সেটা। হ্যাঁ, কিন্তু যেহেতু সামনেই 28শে অগস্ট, এত দিন দেখা গেছে সে 21শে জুলাই হোক বা 28শে অগস্ট, যেটা তৃণমূল কংগ্রেসের বড় অনুষ্ঠান, সেখানে মূল বক্তা হিসাবে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই শুনতে এসেছে। এবং যেটা ছবিতে একদম 6 লাভ পতাকা ছবি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানে ছবির রাজনীতি চলতো এতদিন। সেক্ষেত্রে এবার 28শে অগস্টটা কতটা মানে নতুনত্ব হতে চলেছে এই শিবিরের? 4 তারিখের আগেও এবং যখন নির্বাচনী প্রচার বা কোনো বিতর্কে আমি সব জায়গায় একটা কথা বলেছি, বিরোধীরা অভিযোগ করতেন যে আমাদের দলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। আমি সুদীপ রাহা সব জায়গায় এটাকে সাথে একমত হয়ে বলেছি, একদম ঠিক। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন দলের সেই পোস্ট যে পোস্টটা না থাকলে বাকি সব আলোগুলো নিভে যায়। তাই ওনারা ঠিকই বলেন একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। 4 তারিখে মানুষের যে রায়, মানুষ তাহলে সেই পোস্টের সুইচটা অফ করেছেন। সেই কারণে অন্য রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি এই ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে। তাহলে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রথম কর্তব্য কি ছিল? মানুষের রায়টাকে মেনে নেওয়া, তাই তো? আমরা মানে আমাদের পক্ষ থেকে আমি বলি, আপনি যাদের নাম বলছেন, যে দিকের কথা বলছেন, বলা হয়েছে যে আমরা হারিনি। এই হারিনি বলার মধ্যে যে অহমিকা, যে দর্প, যে দম্ভ, সেটার বিরুদ্ধে তো মানুষ রায় দিয়েছেন। আমাদের তো সেই রায়টাকে মাথা পেতে নিতে হবে। তার ভালো দিক থাকতে পারে, খারাপ দিক থাকতে পারে, কিন্তু মানুষ যে রায়টা দিয়েছেন
সেটা ওনারা মানতে চাননি। একটা হ্যাঁ, মানে দল তাই যে জন্যই কি তোমার পরাজয়টাকে রাগ? তাই মানতে, জন্যই কি তোমার রাগ? প্রথম আমার যতদূর মনে পড়ে যে হ্যাঁ ওয়াহি চ্যানেলে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেছিল, ঠিক, হ্যাঁ, তো তখনও কিন্তু তুমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই ছিলে। তারপর এই চেঞ্জ, হুম, ঋতব্রত শিবিরে তোমার চলে আসা, হ্যাঁ, সেদিনকেও তুমি অনেক কথা বলেছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে। ঠিক। তো তারপরে কেন, মানে কি রাজ্য সভাপতি হতে পারলে না সেই রাগ রয়েছে, নাকি যেটা বলছো? না, ব্যাপারটা হচ্ছে যে একটা দল, রাজনীতি, রাজনীতির ভাষা বদলাচ্ছে, রাজনীতির যে সংলাপ, সেই সংলাপ অন্যভাবে তৈরি হচ্ছে, রাজনীতি তাই হয়। আমি আপনাদের এটা বলতে গেলে আমাকে একটু পেছন দিকে যেতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে একজন একটি সংস্কার, যে সংস্কারটা আমার বুঝতে দেরি হয়েছে, হয়তো সেই সংস্কার হয়তো আমার কুসংস্কার পরিণত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে বিশ্বাস, যে বিশ্বাস আমার কাছে অন্ধবিশ্বাসে পরিণত হয়েছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে চলে আসিনি। মমতা বন্দ্যোপাধ্যায় 5ই জুন যে কমিটিটা ঘোষণা করেছেন, সেই কমিটিতে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে সব জায়গা থেকে সরিয়ে দিয়েছেন। এই যে আপনি বলছেন ওয়াই চ্যানেলের হ্যাঁ, ধর্নায় মানে আমি এই যে ছিলাম, সরিয়ে দিল সেই কারণেই কি রাগে তুমি শিবির বদলালে? তা আমি যদি পরীক্ষা দিই এবং সেই পরীক্ষার মূল্যায়নে আমি যদি প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আসি, আর পরীক্ষক যদি খাতায় 100তে 0 বসান, তাহলে তো আমাকে পরীক্ষককে চ্যালেঞ্জ করতেই হয়। মানে এই ঋতব্রত শিবিরে যোগ দিয়ে সেই চ্যালেঞ্জটাই কি তুমি ফেললে মমতা বন্দ্যোপাধ্যায়কে? ঋতব্রত শিবিরে, প্রথমত ঋতব্রত শিবির বলে বিষয়টাকে আমি মানছি না। আমি বলছি তৃণমূল কংগ্রেস, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ আমি করছি না। ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা চিরকাল ছিল, চিরকাল থাকবে। আমি তো বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে রাজনীতি করতে এসে আমি যা যা বিসর্জন দিয়ে এসেছি, আমি হ্যাঁ, যা মানে যা মমতা ছেড়ে এসেছি, বন্দ্যোপাধ্যায়কে দেখে রাজনীতি করতে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যখন ভেঙে গেল, মোহভঙ্গ, ঠিক সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মোহভঙ্গ, সেই সময় মোহভঙ্গ হয়নি। মানে আমি ঠিক 4 তারিখ যখন বিকেলে থেকে গেরুয়া পাঞ্জাবি পরে অন্য কিছু বলতে শুরু করিনি। বরং মমতা বন্দ্যোপাধ্যায় সেই হেরে যাওয়ার দিনের রাত্রেও যখন একজনও দলের কেউ ছিল না, সেই দিনও আমি ওনার সঙ্গে উপস্থিত ছিলাম। এবং আমি উপস্থিত ছিলাম তার পরবর্তী মমতা বন্দ্যোপাধ্যায় 4ঠা জুন পর্যন্ত যে যে কর্মসূচি করেছেন, প্রত্যেকটা কর্মসূচিতে আমি উপস্থিত ছিলাম। দল যখন এই বিপর্যয়ের মুখে, দল যখন বিপর্যস্ত, তখন আমরা সবাই যাকে নেত্রী হিসেবে মনে করে ভেবেছিলাম যে তিনি বোধহয় কোনো সঠিক সিদ্ধান্ত নেবেন, আমি দেখলাম তিনি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলেন। মানে এই সঠিক সিদ্ধান্তটা ঠিক কোন সিদ্ধান্ত? সব অভিষেক দিক থেকে, বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়া? সব দিক থেকে, সমস্ত সিদ্ধান্ত আমি সে কারণেই বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কোনো রাগ নয়, কোনো ক্ষোভ নয়। তাহলে কি অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর রাগ? মানে বন্দ্যোপাধ্যায় রাগটা কার উপর? একনায়কতন্ত্রের ওপর, একনায়কতন্ত্রী সিদ্ধান্তের ওপর, পলিটিক্যাল কম্পালশনের নামে যোগ্য ছেলে মেয়েদের দিনের পর দিন বঞ্চনা করার উপর, যে ছেলেমেয়েরা গ্রাম থেকে, মফস্বল থেকে তাদের সম্পর্ক, তাদের পরিবার সমস্ত কিছু বিসর্জন দিয়ে, তাদের মেধা, তাদের পড়াশোনার কেরিয়ার সবকিছু বিসর্জন দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে রাজনীতি করতে এসেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং আরো কেউ কেউ, বিশ্বাসঘাতক বলা হচ্ছে না, আমার তো মনে হচ্ছে যে বাকিরা বিশ্বাসঘাতক। আমার নিজের ক্ষেত্রে আমি যখন সামনে নিজের সঙ্গে দাঁড়িয়ে, আয়নার সামনে দাঁড়িয়ে বলি, আমার মনে হয় আমি বিশ্বাসঘাতকতার শিকার। পর ঘটনাক্রম আপনি রাখুন। আপনি তো বলছেন যে 4 তারিখের পরে আমি ছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আপনি আমাকে বলুন তো 4 তারিখের পরে এই তৃণমূল কংগ্রেস 5ই জুন যে কার্যকরী কমিটি ঘোষণা করেছিল রাজ্য স্তরে, সেই কার্যকরী কমিটিতে আমি দেখেছি শ্রীরামপুর ভট্টাচার্যের নাম ছিল। শ্রীরামপুর ভট্টাচার্যকে আসলে দেখেছেন কোনোদিন? মমতা বন্দ্যোপাধ্যায়ের চৌঠামের পরে একটি কর্মসূচিতেও দেখেছেন? দেখেননি তো। তাহলে কোন কম্পালশনে সুদীপ রাহা সেখান থেকে বাদ যায়, আর শ্রীরামপুর ভট্টাচার্য দলের মাদার কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে থেকে যায়? এটা কিসের মূল্যায়ন? কোন মূল্যায়নে আমি করে থাকবো? এবং কে আমাকে রক্ষা করবে? আমার জন্য তো মানে যে রাজনৈতিক মামলা, সেই রাজনৈতিক মামলায় সুদীপ রাহার জন্য কপিল সিব্বল লড়বেন না, মেনকা গোস্বামী লড়বেন না, কে লড়বে? হাজার হাজার কর্মী যারা কেস খাচ্ছে, যারা তৃণমূল কংগ্রেস করবার সুকল্ড অপরাধে বাড়ি ছাড়া, ঘর ছাড়া, তাদের ওই মামলা লড়ছেন কে? বলুন তো, কারা লড়ছেন? কোথায় তারা? তাদের পাশে দল কোথায় দাঁড়ালো? তখন খবর রেখেছে
যে বাঁকুড়ার অনুদায় যে ব্লক সভাপতি সে কেমন আছে? দল খবর রেখেছে পুরুলিয়ায় কেমন আছে? দল খবর রেখেছে আলিপুরদুয়ার কুচবিহারে যারা তৃণমূলের ঝান্ডাটা নিয়ে মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ বলছিল, তারা যখন আজকে ঘর ছাড়া, তাদের জন্য কে পাশে গিয়ে দাঁড়িয়েছে? মানে তাদেরকে সুরক্ষিত রাখার জন্য। একদম ভুল, নিজেকে সুরক্ষিত রাখবার জন্য নয়। যে গাছটাকে আমরা ভেবেছিলাম যে এটা বোধহয় বটবৃক্ষ, তারপরে দেখা গেল এটা অ্যাকচুয়ালি একটা তাল গাছ। সুরক্ষিত কে? মানে মমতা বাড়ি- বন্দ্যোপাধ্যায়কে এতদিন ভেবেছিলে বট গাছ, যখন হেরে গেল তখন তাল গাছ, তাই তো? যখন হেরে গেল বলছি না তো, যখন উনি পাশে দাঁড়াতে ব্যর্থ হলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন? 98 সালে তৃণমূল সরকার, তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল কি বলে? তখন তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল যে এটা মা মাটি মানুষের দল। মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রত্যেকটা ইন্টারভিউতে বলেছেন যে মানুষের পরিবারই আমার পরিবার। কার পরিবারটা ওনার পরিবার থাকলো? শুধু বন্দ্যোপাধ্যায়ের পরিবারটা? হ্যাঁ, আমি অযোগ্য হতে পারি, আমি তো 2.5 বছর বয়সে বারান্দায় মিছিল করিনি। হয়তো 2.5 বছর বয়সে আমি যদি বারান্দায় মিছিল করতাম, তাহলে আমাকে হয়তো একটা সিট থেকে এবং আমার নামের পাশে যদি বন্দ্যোপাধ্যায় থাকতো, তাহলে হয়তো আমি কোথাও একটা এমপি হিসেবে কংগ্রেস করতে পারতাম। কিন্তু সুদীপ, আপনি তো আমাকে 2026 সালে দিচ্ছেন। 2014 সালে আমি যখন প্রেসিডেন্সির ছাত্র, তখন আমার কাছে কিসের প্রলোভন ছিল? আমি কাদের বিরুদ্ধে রাজনীতি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে 99তম প্রেসিডেন্সির জন্মবর্ষে ডিরোজিও হলে ঢুকিয়েছিলাম আমরা 5-6 জন। তখন তো আমার কাছে কোনো প্রলোভন ছিল না। আমি যদি সুরক্ষিত থাকার রাজনীতি যদি আমি করতাম, তাহলে সেদিন প্রেসিডেন্সিতে এসএফআই বা আইসি করতে পারতাম। সুরক্ষিত থাকার রাজনীতি যদি করতাম, তাহলে যাদবপুর বিশ্ববিদ্যালয়টা ছেড়ে আমাকে আবার প্রেসিডেন্সিতে ফিরে যেতে হতো না। যাদবপুরে আমাকে বলা হয়েছিল আমি যদি এসএফআই করি তাহলে কোনো সমস্যা হবে না। আমি 1 সপ্তাহ ক্লাস করে আবার প্রেসিডেন্সিতে ফেরত গিয়েছিলাম। যদি সুরক্ষিত থাকার রাজনীতি করতাম, তাহলে ত্রিপুরায় গিয়ে আমার মাথা বাড়তো না। যদি সুরক্ষিত থাকার রাজনীতি করতাম, তাহলে অন্যান্য যে রাজনৈতিক কর্মসূচিতে দল আমাকে বারবার অ্যাসাইন করেছে, আমি বাকিদের মতো খাটের তলায় গিয়ে লুকিয়ে যাইনি। আমি প্রত্যেকটা জায়গায় বিজেপির বিরুদ্ধেই লড়াই করেছি। কিন্তু আপনি সাংবাদিক, আপনি আপনার এই সংবাদ মাধ্যমের জন্য আপনি সকাল 8টা থেকে খবর সংগ্রহ করেন, সকাল 10টায় বাড়ি থেকে বেরোন, হয়তো রাত 12টায় বাড়িতে ফেরেন। এইভাবে এগোতে এগোতে আপনার যদি কোনো সংবাদ মাধ্যমে ডেপুটি এডিটর হওয়ার কথা থাকে, আর আপনি যদি 5 বছর পরেও এইভাবে একই জায়গায় পড়ে থাকেন, আপনি খুব স্বাভাবিকভাবে আপনার পারফরমেন্সের মূল্যায়ন চাইবেন। এই দলে সেই মূল্যায়ন হয়নি। আজ 7টা 20 বাজে, এখনো ওখানে যারা বসে আছে সেখানেও মূল্যায়ন হচ্ছে না। সেই মূল্যায়ন যদি না হয়, সেখানে যদি সবকিছু একনায়কতন্ত্র হয়, তাহলে সেই একনায়কতন্ত্রের যিনি হোতা, তাকে তার দায় নিতে হবে। কিন্তু শুধু 2026-এ তো একেবারে আড়াআড়ি ভাবে যখন দলটা বিভক্ত হয়ে গেল, তখন দুই মানে একই দল তৃণমূল কংগ্রেস, দুটো শিবিরের দুটো রাজ্য সভাপতি, মানে সবের দুজন দুজন করে। এবং 21শে জুলাই তোমরা নিশ্চয়ই শিক্ষা নিয়েছো যে 21শে জুলাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় প্রচুর মানুষ এসছেন 21-এর আবেগে। সেটা 28-এ কতটা হতে চলেছে? 28-এও তো সেম, দু জায়গায় দুটো, সে তোমরা গান্ধী মূর্তি নাও বা ওরা গান্ধী মূর্তি পাও, যেখানেই হোক দু জায়গায় দুটো হচ্ছে। তো কোথায় এটা এটা কর্মীদের জন্য একটা, তোমার মনে হয় না, তুমি তো এতদিন রাজনীতির সঙ্গে রয়েছে, কর্মীদের জন্য একটা মানে দ্বন্দ্ব কোথাও? আমি আপনাদের বলবো যে আপনি এই বুমটা নিয়ে একটু মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, এই প্রত্যন্ত গ্রামগুলোতে আমরা যখন মিটিং এ যেতাম, যারা ঝান্ডা লাগাতেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জিন্দাবাদ ধ্বনিটা তুলতেন, যারা 21শে জুলাই বাস ভর্তি করে এই কলকাতার রাজপথকে অবরুদ্ধ করে দিতেন, তাদের কাছে যদি ভোটটা নিয়ে যান, আপনারা দেখতে পাবেন তারা একটাই কান্না তাদের, যে দল বিপদে তাদের পাশে দাঁড়ায়। কেন পাশে দাঁড়াবে না? আপনি যখন ক্ষমতায় ছিলেন, তাহলে কি শুধু এই আবেগের ব্যবহার করা হবে দিনের পর দিন? আমরা ব্যবহৃত হব? সততা মানে কি? বিশ্বাস রাখা মানে কি? বিশ্বাস রাখা মানে তাহলে যে মানুষের পরিচিতি হয়েছে রাজীব গান্ধীর জন্য, তাহলে তার উচিত ছিল কংগ্রেস থেকে যাওয়া। মূল্যায়ন যদি সঠিক না হয়, সকলকেই সিদ্ধান্ত নিতে হয়। প্রত্যেকে সিদ্ধান্ত নিয়েছে। অতীতেও আপনি যদি জাতীয়তাবাদী আন্দোলনের ক্ষেত্রে অনেক বড় বড় মুখ, তারাও বড় বড় দল ছেড়ে নিজেরা দল তৈরি করেছেন। পরবর্তীতে আপনি বলছেন যে
এনার জন্য পরিচিতি, ওনার জন্য পরিচিতি, তারাও দল পরিবর্তন করেছেন। হ্যাঁ, মানে এবার কর্মীদের আপনি জন্য আমাকে কিন্তু একটা আপনি বক্তব্য আমাকে দেওয়া হলো আপনি সুদীপ। আমাকে বলতে পারেন যে সুদীপ, তাহলে তুমি এই শিবিরে না এসে অন্য কোনো রাজনৈতিক দল হতে যেতে পারো। কিন্তু এই সুদীপ তো তৃণমূল কংগ্রেসের জন্য নিজের কেরিয়ারটাকে দূরে ঠেলে বিসর্জন দিয়ে, নিজের ব্যক্তিগত সম্পর্ক বিসর্জন দিয়ে, নিজের ভবিষ্যৎকে বিসর্জন দিয়ে এতটা পরিশ্রম করেছে। তা যে দলটার জন্য এত পরিশ্রম করলাম, সেই দলটা কেন বেনিয়াদের হাতে তুলে দিয়ে আসবো? তাই এখানে আছি, তাই এখানে আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কথা বলতে গেলে চোখে জল আসে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে, বলছি না, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বিশ্বাস, কিন্তু যে বিশ্বাসটা অন্ধবিশ্বাসে পরিণত ওখানে হয়েছে। যারা রয়েছে, যারা ওই মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরের, যিনি তৃণমূল কংগ্রেস মানে ছাত্র পরিষদের রাজ্য সভাপতি, তিনি তো বলছেন যে যারা ছেড়ে চলে যায় তারা বেইমান। তিনি কি বলছেন? আমি আমি দেখো, আমি একটা পরিষ্কার কথা বলি, আমি অছাত্রদের কথার উত্তর দিচ্ছি না, আমি তাকে কোনো দোষও দিচ্ছি না। যিনি ছাত্র সভাপতি হয়েছেন তার জন্য আমার অনেক শুভেচ্ছা। এবং রাজনীতিতে এরকম হয়, মানে অনেকে খুব ভালো করে মইয়ের ব্যবহার করতে পারেন। এটা পেঁপে গাছে মই লাগালো, তারপরে পেঁপে গাছ থেকে অশ্বত্থ গাছে মই লাগালো, অশ্বত্থ গাছ থেকে ইউক্যালিপটাস গাছে মই লাগালো, তারপরে হয়তো একটা স্পেস শিপ ধরে মহাকাশে চলে গেল, বিরাট উচ্চতায় পৌঁছতে পারবে। যারা যারা আপনি যাদের কথাই বলছেন, অনেকেই বলছে, আমি শুভেচ্ছা জানাই যে তারা রাজনীতির সুনিতা উইলিয়াম হয়ে উঠুক। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে আমি এই জায়গায় যেখানে যতটুকু, আমি ভীষণ অযোগ্য ওদের চোখে। আমি তো দলের জন্য কিছু করিনি। আমি কিছু করেছি দলের জন্য? 2021 সালের পরে ত্রিপুরায় গিয়ে মার তো ওরা খেয়েছিল, দিল্লিতে থানায় অ্যারেস্ট ওরা হয়েছিল, আমার রাজনৈতিক মামলাগুলো একের পর এক ওরা করেছে। আমি আমার ইউনিভার্সিটি জীবনটাকে সম্পূর্ণ বিসর্জন দিয়ে আমি যা যা করেছি, তো সেগুলো আমার সব পণ্ডশ্রম। তা আমি নিশ্চয়ই অযোগ্য, তাই ওদের আমাকে ভালো লাগেনি, আমি সেই অযোগ্য তকমা মাথা পেতে নিলাম। কিন্তু আমি ওদেরকে বলছি যে আবেগের ব্যবহার কিভাবে ওখানে করা হয়। আমি তো এত বছর ছিলাম, প্রতিদিন মনে হয়েছে যে হ্যাঁ এটা হবে, হ্যাঁ ওটা হবে, হ্যাঁ এই জায়গা থেকে এই মূল্যায়ন হবে। যে কারণে বারবার বলা হয়েছে তো আমাদের দলের তরফ থেকে যে ওখানে নাকি পারফরমেন্সই শেষ কথা। হ্যাঁ, তাই তো? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় বারবার শোনা গিয়েছে শোনা যে গেছে না পারফরমেন্সই শেষ কথা। এবং দল খুঁজে নেবে। দল খুঁজে নেবে। তা আপনি আমাকে বলুন তো যে আমার কোন পারফরমেন্সে ঘাটতি ছিল যে কারণে পরপর এতগুলো জায়গা থেকে আমাকে ডিপ্রাইভ করা হয়েছে। আপনি খুঁজে দেখুন না যে কোন আইপ্যাক ব্রাদার্স, ক্যাওয়াক স্ট্রিট অফিসে বসে থাকা কিছু আইপ্যাক ব্রাদার্স এর লোক যারা এখনো বসে আছে, তারা সবচেয়ে বড় দলটার ক্ষতি এখনো করছে। তারা বলছে কেউ কেউ নাকি তারা 20টা-25টা করে টিকিট দিয়েছে। মিডিয়া ম্যানেজার, মিডিয়া ম্যানেজমেন্ট করতেন তারা, তারা 20টা-25টা করে টিকিট দিয়েছে। খুশি করার রাজনীতি? আমি তো তদবির করে এত দূর আসিনি। আমাকে দেখে দাও, আমাকে দেখে দাও, আমাকে করে দাও বলে তো আমি আসিনি এত দূর। আমি পারফর্ম করেছি তাই এসেছি। 2017 সালে যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে প্রথম রাজনৈতিক কারণে কথা হয়েছিল, তখন ভিসি ছিলেন অনুরাধা লোহিয়া, সারা রাত আমাকে ঘিরে ধরে, ভাইস চ্যান্সেলরকে ঘিরে ধরে, তো সেদিনের পারফরমেন্স তখন ছিল। 2017 সালের ইলেকশনে আমাকে ভোট দিতে দেওয়া হবে না, আমি কলেজের গেট টপকে ভেতরে ঢুকে ভোট দিতে যেতে হয়েছে। এসব ঘটনা তো ঘটেছে। তা আমি তো হঠাৎ করে চলে আসিনি। আমি আবার বলছি আপনাদের যে সেইগুলো হয়তো আমার অযোগ্যতার কারণটা। আপনি একটু খবর নিয়ে দেখুন না যে ত্রিপুরাতে আমাকে কতবার অ্যাসাইন করা হয়েছিল, কতবার আমি গেছি, বিভিন্ন প্রতিনিধি দলেও তুমি ছিলে। আমরা কতবার গেছি। মানে শহীদ হওয়ার জন্য থাকবো। আর যারা মর্যাদা পাবে, রাজনীতিতে সবাই মর্যাদা চায়। যারা বিশ্বাসঘাতক বেঈমান বলছেন, আমি তাদেরকে বলবো রাজনীতিতে তারাও মর্যাদা কখনো কখনো কোথাও না কোথাও চেয়েছেন। যদি না চাইতেন তাহলে যে দল থেকে যাদবপুরের এমপি হয়েছিলেন সেই দল ছেড়ে চলে আসতেন না। তো রাজনীতিতে এটা হয়। আপনারা ভুলেও ভাববেন না কিন্তু যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে এটা নিয়ে আক্রমণ করছি বা এই ধরনের কোনো কথা। মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করব সে দৃশ্যটা আমার নেই, আমি সেই দৃশ্যটা দেখাবো না, এবং আমার উচিত নয় সেটা দেখানো। মমতা বন্দ্যোপাধ্যায়
রাজনীতিতে একটা বিরাট নাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ত্যাগ, যে তিতিক্ষাকে পাথেয় করে উনি মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে উঠেছেন, গ্রাম গঞ্জ মফস্বলের মানুষের এত উন্মাদনা মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় ওটা অসহায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়তো কম্পালশন রয়েছে, কাউকে বাঁচাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অসহায় দুর্ভাগা আর কাউকে মনে হয় না। এই যে আমি 10টা বিশ্বাসঘাতকদের ঘিরে উনি বসে আছেন, যারা প্রতিদিন প্রতিনিয়ত ওনাকেই ছুরি মেরে চলেছেন এখনো। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো অনেক বড় রাজনীতিক, কিন্তু সবচেয়ে আক্ষেপ করে আপনাদের বলি, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষ চিনতে পারলেন না, যে কারণে এই বয়সে এসে ওনাকে আজকে এইভাবে হেকেল হতে হলো। আমি তো আপনাদের আবার বলছি, হালি শহরে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু জীবন নিন্দনীয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী মহিলা টহিলা ছেড়ে দিন, ওনার রাইট আছে উনি কোথায় যাবেন না যাবেন। কোথায় ঘটনা ঘটলো? হালি শহর। হালি শহর তো তৃণমূল কংগ্রেসের যুবদের বেতাজ বাদশাহ, দিল সে টিবি, টি ফর শ্রীরামপুর, বি ফর ভট্টাচার্য, তাদের জায়গা। এই হালি শহর, এই কাঁচরাপাড়া কলেজে তৃণমূল ছাত্র পরিষদ মানে পতাকা নিয়ে ঢোকানোর জন্য এই শিবিরে তৃণমূল কংগ্রেসেরই বহু ছেলেকে এদের নেতৃত্বে মারপিট মারা হয়েছিল। এবং সেদিনকে কাউকেই দেখা যায়নি হালি শহরের কোনো হালি শহর কি বলছেন, ও তো সারা বাংলার বিরাট বড় নেতা। ওকে ছাড়া শুধু শ্রীরামপুর কেন, অন্য কাউকেও অনেক নাম ছিল, কাউকেই দেখা যায়নি। কলকাতা থেকে তাহলে তো তারা তো বারবার রেকগনাইজড হয়েছেন। 4 তারিখের পরেও তারা রেকগনাইজড হয়েছেন। নিবেদিতাদি, আমাকে রেকগনাইজ করা হয়নি। আমি একটা রাজনীতি করতে এসেছি, আমি কারণ গ্রাউন্ডেড লেবার নই। খুব স্বাভাবিকভাবে আমি চাইবো যে আমার যে কাজ, সেই কাজকে মর্যাদা দেওয়া হোক। যদি মর্যাদা না দেওয়া হতো তাহলে তো আরো এই তৃণমূল কংগ্রেসই তৈরি হতো না। মর্যাদার লড়াই সবার। আপনি যদি বলেন যে এই জেদ আমি কোথায় পেলাম এখানে আসা, এই জেদ আমি মমতা ব্যানার্জির থেকে পেয়েছি, যে মর্যাদা না দিলে মর্যাদা কেড়ে নেওয়ার লড়াইতে নামতে হয়। 1998 সালের যে মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে আদর্শ, কিন্তু সেই মমতা তো বদলে গেলেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বলতেন মানুষের পরিবার আমার পরিবার, আমি দেখলাম যে কেউ আক্রান্ত হলে উনি সর্বপ্রথম তার জন্য ছুটে গেলেন, বাকিদের জন্য উনি থাকলেন না। আরো অনেক কথা, অনেক কিছুই বলতে পারি, কিন্তু সেগুলো আমি জীবনে কোনোদিন বলবো না, কিন্তু আমি চাইও না। আমি শুধু বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় ভালো থাকুন। আমরা আমি আপনাকে বলছি যে জীবনে প্রেম ভেঙে যাওয়ার কষ্টের থেকেও এটা অনেক বেশি যন্ত্রণা, যে যাকে ঘিরে নিজের জীবনের রাজনৈতিক আদর্শটা তৈরি করেছিলাম, আজকে তার চেহারাটা সামনে চলে আসা। খুব ভালো হতো জানেন তো, যদি একটা ব্লকে বা জেলায় থেকে রাজনীতি করতাম, তাহলে এত কাছ থেকে জীবনের সব আদর্শদের একটু দূর থেকে দেখতে হয়। কাছ থেকে দেখলে ওই ক্যামোফ্লেজ, মমতা বন্দ্যোপাধ্যায় একটা সাংঘাতিক ক্যামোফ্লেজ আছে, সেই ক্যামোফ্লেজটা বোধহয় ভেঙে যায় এখন। ওই আপনাদের সময়ের ওই প্রেসিডেন্সির দিনগুলো আমি খুব মিস করি, ওই দূর থেকে দেখা মমতা বন্দ্যোপাধ্যায়। এত কাছ থেকে দেখেছি যে নিজের ভেতরে যে তৈরি হওয়া যে ছবিটা, সেই ছবিটা ভেঙে পড়েছে বড্ড খারাপ ভাবে। এতে মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু আসে যায় না, আসে যায় আমার, কারণ আমিও তা হারিয়ে ফেলেছি, এবং সেই জায়গা থেকে আর পুনরুদ্ধার সম্ভব না। উনি ভালো থাকুন। সুদীপ, আমি যেটা বলছিলাম যে আভাস নিয়ে, কারণ তোমাদের সামনে একেবারে লড়াই বলতেই হয়, তার কারণ দুটো শিবির একদম মাঠে নামছে। মানে এই লড়াইটা বোধহয় বিজেপির সঙ্গে নয় বা বিজেপির ইয়েতে নয়, এই লড়াইটা হচ্ছে তোমাদের বোধহয় দুই শিবিরের, মানে তৃণমূল কংগ্রেসের। না 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 না, দেখুন একটা রেলিভেন্স থাকতে হবে তো। ছাত্ররা কাদের সাথে আছে দেখতে হবে তো। আপনি দেখুন যে আমাদের বিগত মিটিং গুলোতে যে তৃণমূল ভবনের সব জেলা ধরে ধরে মিটিং হচ্ছে, আজকেও হয়েছে, সঙ্গে কারা আছে? ছাত্ররা আছে, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আছে। তো আমি তো জল মেশানোর জন্য, ভিড় মেশানোর জন্য অটো ইউনিয়নের নেতাকে তুলে এনে ছাত্র পরিষদের মিটিং এ ঢোকাচ্ছি না। খুব শ্রদ্ধেয় বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, কিন্তু আর কতদিন ছাত্র রাজনীতি? খারাপ লাগে আমার তো, সত্যিই বলছি
যে এই যে বেইমান বিশ্বাসঘাতক এই তকমাগুলো বোধহয় ওই তমনাশ ঘোষ হয়ে গেলে পেতে হতো না, যে জাহাঙ্গীরের হাতে চড় খেয়েছিল ডায়মন্ড হারবার কনস্টিটিউয়েন্সির। তার মানে চড় খেয়ে মার খেয়ে ওইভাবে মুখ বুঝে থাকতে হবে, তা না হলে তুমি খারাপ লাগে যে 21শে জুলাই অশোকা সাউ রক্তাক্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের কোল পেতে দিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে যিনি, তার নাম অশোকা সাউ, তার তো অনেক দূর যাওয়ার কথা, কোথায় আটকে গেল, কোথায় হারিয়ে গেলেন? বিশ্বাসঘাতক যারা বলছেন, আমি তাদেরকে প্রশ্ন করবো, যারা আপনাদের বিশ্বাস করেছিল তারা বারবার হারিয়ে যায় কেন? আপনারা ভবিষ্যতের রাজনীতি যারা করতে আসছে আমাদের মতো ছেলেরা, তাদেরকে আপনারা কি দৃষ্টান্ত শেখাচ্ছেন যে আপনাদের প্রতি বিশ্বাস রাখতে গিয়ে তাদেরকে সব জায়গা থেকে হারিয়ে যেতে হবে? আর যারা তোলাবাজ, ধান্দাবাজ, চিটিংবাজ, মলেস্টার, তাদেরকে নিয়ে আপনারা আসর সাজাবেন, আর সেই আসরে জি হুজুর, হ্যাঁ 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 ঠিক হচ্ছে, এইটা বলে যেতে হবে। শুনুন, আমি সব না, জায়গায় তাহলে বলেছি, লড়াইটা তো তৃণমূল বনাম তৃণমূলেরই হচ্ছে, আমি তাই তো? সব- মানে তৃণমূল ছাত্র পরিষদ ঋতব্রত শিবির, তৃণমূল ছাত্র পরিষদ কালীঘাট শিবির, তাই লড়াই তো? লড়াই ভারতীয় জনতা পার্টি এবং বাম অতি বামদের বিরুদ্ধে। অপেক্ষা করুন, রেলিভেন্স থাকবে না। মানে কোথাও গিয়ে তো Relevance এই থাকবে। এই শিবিরে কতটা লোক হচ্ছে, তোমাদের শিবিরে কতটা লোক হচ্ছে, এই ব্যাপারটা তো তার একটা জন্য তো অপেক্ষা করতে হবে 28 তারিখ অব্দি। কোন শিবিরে কত লোক হচ্ছে তার জন্য তো 28 তারিখ অব্দি অপেক্ষা করতে হবে। ওরা তো একটা হ্যাঁ। ব্র্যান্ড ভ্যালুকে বিক্রি করছে। হ্যাঁ, কিন্তু 21শে জুলাইয়ের যে শিক্ষাটা, সেই শিক্ষা থেকেই 21শে জুলাইয়ের শিক্ষা তো বটেই। 21শে জুলাই কি শিক্ষা বলুন তো? 21শে জুলাই যে 13 জন শহীদ, আমি কেন বলছি, বারবার বলছি, হ্যাঁ, একটু মঞ্চে লোক ছিল 21শে জুলাই, অবশ্যই একটু- মঞ্চে একেবারে ভর্তি লোক ছিল, কিন্তু একটু এখানে আর কি কর্মীদের থাকার কথা। একটু বার্ডস আই ভিউ থেকে দেখে ভাবতে হবে। এই যে বলছেন না আবেগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আবেগ, আমি বলছি হ্যাঁ আবেগ, বিশ্বাস, আমি বলছি হ্যাঁ বিশ্বাস। 13 জন শহীদ 98 সালে, 93 সালের 21শে জুলাই 13 জন শহীদ প্রাণ দিয়েছিলেন, তাই তো? সেই 21শে জুলাইকে সামনে রেখে প্রতি বছরের সমাবেশ। তারপরে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় এলো, ক্ষমতায় এসে কি হলো? মন্ত্রী কে হলেন? যিনি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তিনি। বিচার হয়েছিল? বিচার হয়নি তো। তাহলে আবেগের দাম, যে শহীদরা আজকে শুয়ে আছে, যাদের ছবিতে মালা দেওয়া হচ্ছে, তাদের আবেগের মূল্য তাহলে ওইটুকুই যে এই সেটাতে আপনাদের তাদের আবেগের মূল্য ওইটুকুই যে মালা দেওয়া হবে, শুধু বিচার হবে না? কিসের আবেগের ব্যাপার? তাহলে তারা এই শিবিরে কি আপনার বয়কট বাড়ি- করবে ছাত্র? আমি আপনাদের বলছি অবশ্যই গমগমটা যাতে আপনারা কভার করতে পারেন সেই ব্যবস্থা করুন। স্লোগানে যাতে মুখরিত হতে পারেন, আপনাদের সেই ব্যবস্থা করব, এবং অছাত্ররা মুখ থাকবে না। স্লোগান ঠিক হয়েছে? স্লোগান আলাদা করে ঠিক হওয়ার কি আছে? মানে রাস্তার স্লোগান এখন তো স্লোগান বদলে যাওয়ার কথা, যেহেতু শিবির বদল হয়ে না, গিয়েছে। কেন, কিসের স্লোগান? সারা ভারতবর্ষের জাতীয়তাবাদী আন্দোলনের প্রধান স্লোগান বন্দে মাতরম, মা তোমাকে বন্দনা করি। তাই সেই বন্দে মাতরম স্লোগান চিরকালের সঞ্জীবনী শক্তি হয়ে আমাদেরকে অনুপ্রেরণা যোগাবে। জাতীয়তাবাদী মুখ, তাদের জীবন, তাদের প্রেরণা, সেগুলো আমাদেরকে রক্ষা করবে, এবং সেগুলোকে সামনে রেখে আমরা আগামী দিনের আন্দোলনের পথ নির্ধারণ করব। ছাত্র পরিষদের লক্ষ্য, আমি আবার বলছি, সুস্থ রাজনীতি। আমি মাদার সংগঠনের এই যে সব জায়গায় ছাত্রদের আবেগকে ব্যবহার করা, এগুলো বন্ধ হোক। ছাত্র রাজনীতি হবে, জাতীয় শিক্ষানীতি নিয়ে কথা হবে। বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামে বসে থাকা যে ছেলেটা কলকাতার কোনো একটি সদ্য প্রকাশিত জার্নাল পড়তে পারছে না, শুধুমাত্র বাঁকুড়ার একটা গ্রামে তার বাবার সেই আর্থিক পরিবেশ পরিসর নেই বলে, ছাত্র রাজনীতির কাজ হচ্ছে তার কাছে সেই জার্নালটা পৌঁছে দেওয়া। ছাত্র রাজনীতির কাজ হচ্ছে ঝাড়গ্রাম, আলিপুরদুয়ার, কোচবিহারে যে গ্রাম থেকে আসা ছেলেরা শহরে এসে এখানকার বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ে, এক বুক স্বপ্ন নিয়ে, আশা নিয়ে,
তাদেরকে সেই আশা পূরণের জন্য, স্বপ্ন পূরণের জন্য ক্যাম্পাসে তাদের দাবিগুলোকে সোচ্চার হয়ে তুলে ধরা। আমি আপনাদের মাধ্যমে অন্য যারা রাজনৈতিক দল তাদেরকেও আহ্বান করব যে এই মারপিট, হাঙ্গামা, দখলের রাজনীতি অনেক হচ্ছে। সুস্থ আলোচনার রাজনীতিতে আসুন তো। ছাত্র বাকিরা যে যা করে করবে, ছাত্ররা বিতর্ক করবে, ছাত্ররা কনভেনশন করবে, ছাত্ররা তাদের বক্তব্য বিতর্কের মাধ্যমে রাখবে, আলোচনার মাধ্যমে। তোমার এই বক্তব্যে আমার একটা প্রশ্ন মাথায় আছে যে সামনেই যাদবপুরে যে ধরনের ঘটনা ঘটেছে, সেখান থেকে গিয়ে সৃজন ভট্টাচার্য দাবি করছেন ছাত্র ভোটে বহু যুগ আগে ছাত্র ভোট বন্ধ হয়ে গিয়েছে। কি বলবে? তুমি তো তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। তৃণমূল ছাত্র পরিষদ এর আগেও আমরা কয়েকজন বলেছিলাম যাতে ছাত্র ভোটটা হয়, সেই ছাত্র ভোট হয়নি। আমাদের স্বাভাবিকভাবেই বাংলার ছাত্র সমাজের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নেওয়া উচিত যে আমরা ছাত্রদের ক্যাম্পাসে যে গণতান্ত্রিক দাবি, সেই দাবিকে আমরা তুলে ধরতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা প্রথমত। না মানে ছাত্র ভোট কি আমরা ছাত্র ভোটের পক্ষে, অবশ্যই সুস্থ ছাত্র ভোটের পক্ষে। একজন ছাত্রেরও যেন প্রাণ না যায়, কেউ যেন আক্রান্ত না হয়, সবাই যেন নমিনেশন দিতে পারে, এগুলোকে নিশ্চিত করতে হবে। এমন না হয় যে গ্রামে একটি মা বসে বসে কাঁপছেন যে আজকে আমার ছেলের কলেজে ভোট, বাবা ও যেন কলেজে না যায়, এই ভয়ের পরিবেশ যেন না থাকে, সেটা প্রশাসনকে সুনিশ্চিত করতে হবে। আর যাদবপুর, আমি আবার বলছি, কোনো এমব্লেম যখন খসে পড়ে, মাটিতে পড়ে, সেটা অবশ্যই লজ্জা, নিন্দনীয়। কিন্তু যাদবপুরের ভেতরে দিনের পর দিন যা হয়ে আসছে সেগুলো কম নিন্দনীয় নয়। তার কারণ একটি ছেলেকে, আপনারা জানেন আমি আদালতে গিয়েছিলাম, আত্মহত্যার নাম করে যে খুনটাকে চাপা দেওয়া হয়েছে, সেই করলেও বিচার পায়নি। অত্যন্ত দুর্ভাগ্যজনক। গ্রামে গঞ্জে যেন এই পরিস্থিতি পুনরাবৃত্তি না হয়। এটা আপনারা দয়া করে, নতুন সরকার এসছে, নতুন প্রশাসন এসছে, আমি বলবো যে আপনারা এটা অ্যাসিওর করুন। এবং হ্যাঁ, এটা ঠিক, কোথাও আমার রাজনীতি হোক, অন্য দলের রাজনীতি হোক, সবার আগে প্রায়োরিটি দেশ। দেশ না থাকলে আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।